ভাবুন তো, আপনার কোনো আপনজন মারা যাওয়ার পরেও আপনার সাথে কথা বলছে। সে কি আপনাকে বাঁচাতে চায়, নাকি আপনার শরীর ব্যবহার করে ফিরে আসতে চায়? একজন মেয়ে যার সামনে হঠাৎ খুলে যায় ট্যারো কার্ডের অন্ধকার জগৎ, যেখানে ভবিষ্যৎ দেখা মানে শুধু ভাগ্য জানা নয়, বরং নরকের দরজায় দাঁড়িয়ে পড়া। আর এক ভুল সিদ্ধান্তেই একজন মা নরকের আগুনে পুড়তে থাকে, আর মেয়েটা ধীরে ধীরে হারিয়ে ফেলে নিজের নিয়ন্ত্রণ। তাহলে প্রশ্ন একটাই, সে কি মাকে বাঁচাবে, নাকি শয়তানের প্রলোভনে পড়ে নিজেই প্রবেশ করবে অন্ধকারের জগতে? বলছিলাম, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ইন্দোনেশিয়ান হরর মুভির কাহিনী, যার নাম হলো মামা পেসান দারি নেরাকা, মাদার্স মেসেজ ফ্রম হেল, অর্থাৎ নরক থেকে আসা মায়ের বার্তা। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার ভালোবাসা আমার কষ্টকে সার্থক করতে পারে। তাই চলুন ডুব দেই আজকের রহস্যের গভীরে। গল্পটা শুরু হয় সারি নামে এক মহিলাকে দিয়ে। সারি ট্যারো কার্ড দেখে মানুষের ভবিষ্যৎ বলে দিত। এক রাতে তার কাছে এক ক্লায়েন্ট আসে। সারি যখন কার্ড খুলে ভবিষ্যৎ দেখতে যায়, তখনই অদ্ভুত কিছু ঘটে। কার্ডের মধ্যে সে শুধু মৃত্যুর কার্ডটাই দেখতে পায়। এটা দেখে সারি ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক তখনই সে কানে কানে একটা ফিস ফিস শব্দ শুনতে পায়। সেই কণ্ঠস্বর বলে, এই মৃত্যুর কার্ড তোমার ক্লায়েন্টের জন্য নয়, এটা তোমার নিজের জন্য। এরপর গল্পে বলা হয়, সারের মতো যারা ভবিষ্যৎবাণী করে তারা আসলে শয়তানের সঙ্গে চুক্তি করে এই সব তথ্য পায়। শয়তান নাকি আসমান থেকে খবর চুরি করে মানুষের কাছে পৌঁছে দেয়, কিন্তু এই খবর কখনোই পুরো সত্য হয় না। আর যারা শয়তানের সঙ্গে চুক্তি করে তাদের শেষ পরিণতি খুব ভয়ঙ্কর। এই ঘটনার পর সারি তার সহকর্মী কার্তোর সঙ্গে দেখা করে। সে কার্তোকে বলে, এখন তার কার্ডে সবসময় শুধু মৃত্যুই দেখা যাচ্ছে। কার্তো তাকে বোঝায় তাদের ভবিষ্যৎবাণী ভুল নয়, কারণ তারা নরকের ফিসফিস করা বার্তার উপরেই নির্ভর করে। আর মানুষের জীবনে একটাই জিনিস নিশ্চিত, তা হলো মৃত্যু। কার্তো পরিষ্কার জানিয়ে দেয় তার এই ব্যাপারে কিছুই করার নেই। ঠিক তখনই তারা দেখে রেস্টুরেন্টের রান্নাঘরে কাজ করা এক লোকের পেছনে শয়তানের ছায়া। মুহূর্তের মধ্যেই সেই লোকটাকে মেরে ফেলে শয়তান। এটাই ছিল সারির জন্য একটা সতর্কবার্তা, কারণ খুব তাড়াতাড়ি তার উপর ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। অন্যদিকে বাড়ি ফেরার পথে সারি ভয়াবহ যানজটে আটকে পড়ে। কি হয়েছে তা জানার জন্য সে খোঁজ নিতে গিয়ে দেখে সেখানে একটা গাড়ি দুর্ঘটনা ঘটেছে। আশ্চর্যের বিষয়, দুর্ঘটনায় পড়া গাড়িটি দেখতে একদম তার নিজের গাড়ির মতো। আর তখনই একটি বাস এসে সারিকে ধাক্কা দেয়। এদিকে সারির মেয়ে পুত্রী বাসায় তার মায়ের জন্য অপেক্ষা করছিল। সে তার মায়ের মেসেজের জবাব না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। মন হালকা করতে সে তার প্রিয় বিড়াল চিওকে নিয়ে খেলতে থাকে। আর অন্যদিকে মরতে মরতে সারি দেখে সেই গাড়িতে সে নিজেই মারা পড়ে আছে। আর শয়তান তখন তাকে বলছে, যারা নরকের বার্তা বিশ্বাস করে এবং সেগুলো দিয়ে কালো জাদু করে, তাদের স্থান নরকের ভয়ানক ডিমান্ডের সাথে। এখান থেকেই গল্পের আসল ভয়ঙ্কর অংশ শুরু হয়। পরদিন আশেপাশের লোকজন অবাক হয়ে আলোচনা করতে থাকে, একজন ভবিষ্যৎ বলা মানুষ হয়েও সারির নিজের মৃত্যু ঠেকাতে পারল না কেন? আমরা দেখি সারির শেষকৃত্যে আসে পুত্রীর বন্ধু ডনি। গ্রাম থেকে আসে সারির বোন মার্নি, যাকে স্বাগত জানায় প্রতিবেশী বিবি সেপ্তি। শেষ পর্যন্ত সারির মরদেহ দাফন করা হয়। বাড়িতে ফিরে পুত্রী তার খালা মার্নিকে চলে যেতে অনুরোধ করে। পুত্রীর আচরণে বোঝা যায় সে তার এই খালাকে একদমই পছন্দ করে না, কারণ তার মা বেঁচে থাকতে মার্নি কখনই তাদের দেখতে আসেনি। আর আজই প্রথম সে বাড়িতে এসেছে, তাই সে খালাকে চলে যেতে বলে। কিন্তু মার্নি কয়েকদিন পুত্রীর সঙ্গে থাকতে চায়। এটা বলার সাথে সাথেই সারির নামের ফুলে ভরা বোর্ডটি পড়ে যায়। ঘরে ঢুকে পুত্রী ছোটবেলার কথা মনে করতে থাকে, যখন তার মা ট্যারোট কার্ড দেখে ভবিষ্যৎ বলতো। এরপর সে মায়ের ঘরে গিয়ে ট্যারোট কার্ডগুলো খুঁজে পায় এবং নিজের ঘরে এনে যত্ন করে রেখে দেয়। মায়ের মৃত্যুর দিন পুত্রী তার সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু সারি অশুভ কিছু অনুভব করে তাকে যেতে মানা করেছিল। এতে পুত্রী খুব রাগ করেছিল, কারণ তার মনে হতো মা সবসময় ভবিষ্যৎবাণী নিয়ে ব্যস্ত, পরিবারের দিকে নজরই দেয় না। তবু সে তার মাকে খুব ভালোবাসত। রাতে আমরা দেখি হঠাৎ পুত্রীর ঘরের দরজা খুলে যায়। কেউ তার কাঁধে হাত রাখে। ঘুম ভেঙে গেলে সে দেখে কেউই নেই, কিন্তু সে যেন তখন মায়ের ডাক শুনতে পায়। সে
সে খালার কাছে গিয়ে চেক করতে গেলে হঠাৎ সে দেখে তার পিছনে খালা। সে জিজ্ঞাসা করে, কোথায় ছিলে তুমি? আর তুমি কি আমার দরজায় নক করেছিলে? মার্নি বলে, না তো, আমি তো বাথরুমে ছিলাম। পুত্রী এরপর বিবি সেপ্তির সঙ্গে কথা বলে এবং সন্দেহ প্রকাশ করে। সেপ্তি প্রশ্ন করে, মার্নির সাথেই বা কেন সে কথা বলছে না? পুত্রী জানায়, মা বেঁচে থাকতে মার্নি কখনোই এই বাড়িতে আসেনি, এখন মা নেই বলে হঠাৎ করে সে হাজির হয়েছে। এরপর আমরা দেখি ঘুমাতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পুত্রীর মোবাইলে একটি মেসেজের নোটিফিকেশন বেজে ওঠে। অবাক করার বিষয়, মেসেজটি এসেছে তার মায়ের নাম্বার থেকে। শুরুতে পুত্রী ভাবে কেউ হয়তো তার সঙ্গে দুষ্টুমি করছে। সে নম্বরে কল করে আর সঙ্গে সঙ্গে তার মৃত মায়ের ফোনটি বেজে ওঠে। ভয়ে কাঁপতে কাঁপতে পুত্রী কম্বলের নিচে নিজেকে ঢেকে ঘুমানোর চেষ্টা করে। হঠাৎ সে কিছু খসখস শব্দ শুনতে পায়। এরপর ভয়ে ভয়ে কম্বল থেকে মুখ বের করলে সে দেখে মার্নি যেন ঘরের ভেতর কিছু খুঁজছে। মার্নি অজুহাত দেয় সে শুধু জানতে এসেছিল সারির আত্মার শান্তির জন্য দোয়া মেহফিল কখন রাখবে, কিন্তু পুত্রী তাকে তার রুম থেকে বেরিয়ে যেতে বলে। পরদিন সকালে পুত্রী কলেজে যাওয়ার জন্য বের হয়। ক্যাম্পাসে সে তার বন্ধু ডনিকে আগের রাতের অদ্ভুত অভিজ্ঞতার কথা জানায়। শুরুতে পুত্রী ভেবেছিল এগুলো সবই কারো দুষ্টামি, কিন্তু আশ্চর্যের বিষয়, মেসেজ পাঠানো মানুষটি আগের রাতে তার করা প্রতিটি কাজ আগে থেকেই জানত। ক্লাসে থাকা অবস্থায় পুত্রীর ৩ জন বন্ধু তার মায়ের মৃত্যুর জন্য সমবেদনা জানায়। তাদের মধ্যে বেলা নামের এক বান্ধবী সেদিন রাতে পার্টিতে যাওয়ার প্রস্তাব দেয়। অস্বস্তি লাগলেও পুত্রী শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। ৩ জন সেখান থেকে চলে যাওয়ার পরপরই পুত্রীর ফোনে আবার মায়ের মেসেজ আসে, যেখানে লেখা থাকে, ওদের সঙ্গে যেও না, ওরা তোমার ক্ষতি করবে। এমনকি গাড়িতে যাওয়ার সময়ও এক অচেনা নারী বলে ওঠে, তোমার মায়ের কথা বিশ্বাস করো। কিন্তু পুত্রী এসব সতর্কবার্তা উপেক্ষা করেই বেলার সঙ্গে চলে যায়। পার্টিতে ভেতরে গিয়ে বেলা পুত্রীকে অনুরোধ করে সে যেন গণনা করে বলে দেয় তার আর ডনির মধ্যে ভবিষ্যতে কোনো সম্পর্ক হবে কিনা। প্রথমে পুত্রী রাজি না হলেও শেষ পর্যন্ত সীমিতভাবে গণনা করতে সম্মত হয়। সে 3টি ট্যারো কার্ড তোলে, যেগুলো বেলার ভাগ্য নির্দেশ করে। কার্ডগুলোর অর্থ ছিল নিজের তৈরি করা সীমার কারণে আবদ্ধতা, ফাঁদে পড়ে যাওয়া আর অসহায়ত্ব। মোট কথা, কার্ডগুলোর ইঙ্গিত ছিল স্পষ্টভাবেই নেগেটিভ। ঠিক তখনই একে একে চারপাশের আলো নিভে যেতে থাকে। কেউ যেন অন্ধকারের ভেতর থেকে তার নাম ধরে ডাকছে, যেন কোনো ভয়ঙ্কর শয়তানি সত্তা তাকে আহ্বান করছে। ভয় পেয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। গাড়িতে উঠতেই আবার মায়ের মেসেজ আসে, আমি আগেই বলেছিলাম ওদের সঙ্গে মিশো না। পুত্রী তখন ফোন করলেও কোনো উত্তর পায় না। তখন পুত্রী চিৎকার করে বিরক্ত হয়ে বলে, আমাকে আর বিরক্ত করো না, মা আর নেই, মা চলে গেছে। বাড়ি ফিরে পুত্রী ও মার্নি একসঙ্গে রাতের খাবার খায়। খাওয়ার সময় মার্নি জানতে চায় পুত্রী কোন বিষয়ে পড়াশোনা করছে। পুত্রী জানায় সে ডিজাইনার হতে চায়। এরপর মার্নি হঠাৎ জানতে চায় সারি মারা যাওয়ার আগে কার সঙ্গে দেখা করতে গিয়েছিল, আর পুত্রী কি জানে ট্যারো কার্ডগুলো কোথায় রাখা আছে। ঠিক সেই সময় পুত্রী আবার তার মায়ের নম্বর থেকে একটি মেসেজ পায়। সেখানে স্পষ্ট লেখা, দিও না, মায়ের ট্যারোট কার্ডগুলো শুধু মায়ের সন্তানই ছুঁতে পারবে। মার্নি ট্যারোট কার্ডগুলো কেন খুঁজছে জিজ্ঞাসা করলে মার্নি কোনো পরিষ্কার কারণ দিতে পারে না, শুধু বলে এটাও নাকি সারির ইচ্ছা ছিল। পুত্রী এটা বিশ্বাস করতে পারে না। তার মনে পড়ে মা বেঁচে থাকতে মার্নি কখনোই খোঁজ নেয়নি, তাহলে এখন হঠাৎ সে এত কিছু জানে কিভাবে। বিরক্ত হয়ে পুত্রী নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে সে দেখে ট্যারো কার্ডগুলো এখনো নিরাপদেই আছে, কিন্তু কার্ডগুলো দেখতে গিয়ে হঠাৎ সেগুলো হাত থেকে পড়ে যায়। অদ্ভুতভাবে কার্ডগুলো মেঝেতে পড়ে একটি বৃত্ত তৈরি করে, আর একদম মাঝখানে থাকে একটি কার্ড। সেটি তুলে দেখতেই পুত্রী আটকে ওঠে, ডেথ কার্ড, যার অর্থ একটি জীবনের শেষ আর অন্য কিছুর শুরু। মাঝরাতে মার্নি আবার চুপি চুপি ট্যারো কার্ডগুলো খুঁজতে বের হয়। বসার ঘরে না পেয়ে সে সারির ঘরে ঢোকে। ঠিক তখনই দরজার পেছন থেকে চিও বেরিয়ে আসায় সে ভয় পেয়ে যায়। পরদিন সকালে পুত্রী লক্ষ্য করে সারা রাত চিও তার পাশে ছিল না। সে চিওকে খুঁজতে থাকে এবং সেপ্তিকে অনুরোধ করে যদি চিওকে দেখা যায় যেন তাকে খাওয়ানো হয়। ঠিক তখনই পুত্রীর ফোনে মায়ের কাছ থেকে একটি ছবি আসে। ছবিতে দেখা যায় মার্নি কোলে করে চিওকে ধরে আছে। তখনই পুত্রীর মনে সন্দেহ জন্মায়, চিও নিখোঁজ হওয়ার পেছনে নিশ্চয়ই মার্নির হাত আছে, কারণ মার্নি কখনোই বিড়াল পছন্দ করত না। এরপর এক মহিলা এসে পুত্রীর কাছে ট্যারো কার্ড দেখে ভাগ্য জানতে চায়।
অন্যদিকে ডনি দেখে বেলাকে নিয়ে পুত্রীর ট্যারোট গণনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ডনি পুত্রীকে জানায় বিষয়টা। পুত্রীর সঙ্গে সঙ্গে বেলার কাছে গিয়ে ভিডিওটা মুছে ফেলতে বলে, কিন্তু বেলা ভিডিও মুছতে রাজি না হয়ে উল্টো পুত্রীকেই ধাক্কা দেয়। ঠিক তখনই পুত্রী যেন কানে কানে মায়ের ফিসফিস শব্দ শুনতে পায়, লড়াই করো। অজান্তেই পুত্রী বেলার ওপর ঝাঁপিয়ে পড়ে, প্রায় তাকে গুরুতর ক্ষতি করেই ফেলত। সৌভাগ্যক্রমে তখন ডনি ঠিক সময়ে এসে পুত্রীকে থামায়। এরপর পুত্রী বাথরুমে গিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। হঠাৎ সে কান্নার শব্দ পায়। একটি টয়লেটের দরজা খুলতেই সে দেখে তার মা ভেতরে দাঁড়িয়ে আছে, সাহায্য চাইছে। ক্যাম্পাসের বাইরে ডনি পুত্রীকে জিজ্ঞাসা করে সে এমন আচরণ কেন করল, সে তো কখনো এমন ছিল না। পুত্রী রেগে গিয়ে বলে সে আর চুপচাপ থাকবে না যখন কেউ তাকে অপমান করবে। সে বলে মা আগেই তাকে সতর্ক করেছিল। বাড়ি ফেরার সময় তারা যখন বাসে উঠতে যায় তখন বন্ধুরা পুত্রীকে অদ্ভুতভাবে সাবধান করে বাসে না উঠতে। ঠিক তখনই মায়ের আরেকটি মেসেজ আসে, সেখানে লেখা এই বাস দুর্ঘটনার শিকার হবে। পুত্রী সঙ্গে সঙ্গে ডনিকে নিয়ে বাস থেকে নামতে চায়। সে বলে মা তাকে উঠতে মানা করেছে, কিন্তু ডনি বিশ্বাস করে না। ঠিক তখনই পুত্রী দেখে তার বন্ধুরা যেন আর মানুষ নেই, তারা আত্মার মতো দেখাচ্ছে। ভয় পেয়ে পুত্রী আর ডনি দুজনেই বাসে না উঠে ট্যাক্সি করে বাড়ির পথে রওনা দেয়। পথে যানজট লাগে, কারণ সামনে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পরে জানা যায় সেই দুর্ঘটনাটি ঠিক ওই বাসের সঙ্গেই হয়েছে যেখানে তাদের বন্ধুরা উঠেছিল। কেউ গুরুতর আহত, কেউ বা মারা গেছে। পুত্রী ডনিকে বলে তার মাই তাদের এই দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে, কিন্তু ডনি সেটা মানতে চায় না। সে বলে একজন মৃত মানুষ কিভাবে এত কিছু করতে পারে। যদি ওই মেসেজগুলোর সঙ্গে দুর্ঘটনার কোনো যোগসূত্র থাকে, যদি সবকিছুর উৎস এক হয়। পুত্রী রেগে গিয়ে বলে তার মা কখনোই এত মানুষের ক্ষতি করতে পারে না। সে ডনিকে চুপ থাকতে বলে। বাড়িতে ফিরে মার্নি দুর্ঘটনার খবর শুনে দুঃখ প্রকাশ করে। ঠিক তখনই পুত্রীর ফোনে আবার মেসেজ আসে, চিও কোথায় আছে তার একটি ছবি। নিজের ঘরে ঢুকতেই পুত্রী ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হয়। চিও রক্তে ভেসে মৃত পড়ে আছে। সঙ্গে সঙ্গেই পুত্রীর সমস্ত সন্দেহ গিয়ে পড়ে তার খালা মার্নির ওপর। পুত্রী সরাসরি মার্নিকে দোষারোপ করে বলে চিওকে হত্যার কথা স্বীকার করো। গতকাল থেকে মার্নি যেভাবে চিওর প্রতি বিরক্ত দেখাচ্ছিল তাতে পুত্রীর মনে কোনো সন্দেহই থাকে না। চিও তার পছন্দের না হলেও তাকে মেরে ফেলাটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার উপর প্রমাণ হিসেবে আছে সেই ছবি যেখানে মার্নিকে চিও কোলে নিতে দেখা যায়, আর তার মুখভঙ্গিও ছিল স্পষ্টভাবে বিরক্তিকর। কিন্তু মার্নি সব অভিযোগ অস্বীকার করে। সে বলে চিউকে কোলে নিয়েছিল শুধু রুম থেকে বের করে দেওয়ার জন্য। পুত্রী তার কথা বিশ্বাস করে না এবং আর কথা না বলে সোজা নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে দেখে তার বন্ধুরা একের পর এক তাকে মেসেজ পাঠাচ্ছে। সবাই চাইছে সে যেন তাদের ভাগ্য গণনা করে দেয়। ঠিক তখনই পুত্রী একটি ছোট কাগজের টুকরো খুঁজে পায় যেখানে লেখা ছিল পুত্রী যদি মায়ের মতো হয় তাতে সমস্যা কি, এতে তো মানুষকে সাহায্যই করা যাবে। সেপ্তি তখন ঘরে ঢুকে বলে তোমার আচরণ ইদানিং স্বাভাবিক লাগছে না। কোনো উত্তর না দিয়ে পুত্রী উল্টা সেপ্তিকে প্রশ্ন করে আপনি কি মায়ের ক্লায়েন্টদের চিনতেন, কারণ তার অনেক ক্লায়েন্ট এখন আমার কাছে আসছে, কারণ আগের দিন এক বন্ধু ইচ্ছে করে তার গণনার ভিডিও রেকর্ড করেছিল। সে আরো বলে মায়ের মৃত্যুর পর থেকেই সে এক ধরনের সাহায্য ও ফিসফিসে কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, যা একেবারে মায়ের মতোই তাকে পথ দেখাচ্ছে। পুত্রীর মনে হতে শুরু করে তার মা চায় সে তার মায়ের কাজটাই এগিয়ে নিয়ে যাক। সেই রাতেই হঠাৎ করে পুত্রীর ঘুম ভেঙে যায়। পুত্রী যেন মায়ের আর্তচিৎকার শুনতে পায়। সেই চিৎকার শুনে সে ছুটে যায় মায়ের ঘরের দিকে। সেখানে গিয়ে যা দেখে তাতে সে ভয়ে জমে যায়। সে দেখে তার মা সারিকে নরকের ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে। আগুনে পুড়তে পুড়তে যন্ত্রণায় কাতর হয়ে সারি পুত্রীকে বলে আমি যা শুরু করেছি তুমি সেটা চালিয়ে যাও, শুধু এইভাবেই তুমি আমাকে নরকের আগুন থেকে বাঁচাতে পারবে। পরদিন পুত্রী আবার দেখা করে গল্পের শুরুতে দেখা সেই লোকটির সঙ্গে। লোকটি চায় তার সন্তানের ভবিষ্যৎ যেন পুত্রী কার্ড দেখে বলে দেয়। অন্যদিকে বিবি সেপ্তি মার্নিকে জিজ্ঞাসা করে সারি কি সত্যি এতদিন পুত্রীকে গোপনে সাহায্য করছিল। মার্নি দৃঢ়ভাবে বলে এটা অসম্ভব। সারির সবচেয়ে বেশি ভয় পেত পুত্রীকে নিয়ে। সে কখনোই চাইতো না পুত্রী তার মতো ভবিষ্যৎ বক্তা হোক। মার্নি আরও জানায় সারির ভবিষ্যৎবাণী শুধু বিদ্যার কারণে এত নিখুঁত ছিল না, এর পেছনে ছিল অন্য কিছু। এদিকে পুত্রী যখন ভাগ্য গণনা শুরু করে তখন তার কার্ডে ভীষণ ভয়ঙ্কর ফলাফল উঠে আসে। ঠিক তখনই তার কানে ভেসে আসে এক অদৃশ্য ফিসফিস শব্দ। সেই কণ্ঠ তাকে বাধ্য করছে অশুভ বার্তাটা জানাতে, কিন্তু অজানা এক কারণে পুত্রী সেই বার্তা জানাতে অস্বীকার করে। সে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গাড়িতে উঠতে মায়ের কাছ থেকে মেসেজ আসে তুমি আমার কথাটা কেন জানালে না।
কিছুক্ষণ পর পুত্রী বাড়ি ফিরে আসে, কিন্তু ঘরে ঢুকেই সে অস্থির হয়ে পড়ে। তার মনে হয় ঘরের ভেতর কেউ হাঁটাহাঁটি করছে। অন্যদিকে মার্নিশ সারির ঘরে কিছু খুঁজতে গিয়ে কার্তোর একটি ভিজিটিং কার্ড পেয়ে যায়। এদিকে পুত্রী লক্ষ্য করে মায়ের ঘরের দরজা খোলা। ঠিক তখনই একটি মাছি উড়ে এসে তার কানের ভেতর ঢুকে যায়। মুহূর্তের মধ্যেই পুত্রীর আচরণ বদলে যায়। সে যেন আর নিজের মধ্যেই নেই। সেই সময় মার্নি কার্তোকে ফোন করে তার বাড়িতে আসতে বলে। হঠাৎ পুত্রী ছুটে এসে মার্নির উপর আক্রমণ করে। সে মার্নির গলায় আঘাত করে তাকে রক্তাক্ত করে ফেলে। ঠিক তখনই পুত্রীর ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এটা ছিল একটা দুঃস্বপ্ন, কিন্তু ভয়াবহ সত্য হলো এই দুঃস্বপ্নই বাস্তবে রূপ নিয়েছে। মার্নি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। পরদিন মার্নিকে হাসপাতালে নেওয়া হয়। বিবি সেপ্তি পুত্রীকে জানায় মার্নি আসলে সারির ফোন পেয়েই এই বাড়িতে এসেছিল। সারি তাকে অনুরোধ করেছিল পুত্রীর দেখভাল করতে এবং সব সত্য আপাতত গোপন রাখতে। কিন্তু ঠিক তখনই পুত্রীর ফোনে মায়ের আরেকটি মেসেজ আসে। সেপ্তির কথা বিশ্বাস করো না, সে মিথ্যা বলছে। অদ্ভুত ফিসফিস শব্দ পুত্রীকে বলে এই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে। কিন্তু ঠিক তখনই পুত্রীর ফোনে মায়ের আরেকটি মেসেজ আসে, তুমি মাকে ভয় পাচ্ছ কেন? চরম মানসিক চাপে আর ভয়ে আতঙ্কে একেবারে ভেঙে পড়ে শেষ পর্যন্ত পুত্রীর রাস্তার মাঝে নিজের মোবাইল ফোনটি ছুঁড়ে ফেলে দেয়। ক্যাম্পাসে এসে সে ডনিকে জানায় এতদিন ডনি ঠিক ছিল। মায়ের মেসেজ একের পর এক আসতে আসতে এখন মার্নি গুরুতর আহত হয়ে গেছে। এখন সে আর বুঝতেই পারছে না কাকে বিশ্বাস করবে। ঠিক সেই মুহূর্তে ডনির ফোনে একটি মেসেজ আসে। পুত্রী দেখে সেখানে আবার লেখা, তুমি মাকে ভয় পাচ্ছ কেন? সেই মুহূর্তে ডনির মুখ বদলে গিয়ে সারির মুখ হয়ে যায়। আশেপাশে থাকা বন্ধুদের মুখও একে একে সারির চেহারায় বদলে যেতে থাকে। তখন এক ভয়ঙ্কর কণ্ঠ বলে ওঠে, মা যা করত তুমি সেটা চালিয়ে যাও। শুধু এই পথেই তুমি তোমার মাকে যন্ত্রণা থেকে বাঁচাতে পারবে। এরপর পুত্রীর সামনে থাকা গাড়ির কাছে ভেসে ওঠে লেখা, পুত্রী বাড়ি ফিরে যাও। হঠাৎ গাড়ির স্পিকার থেকে ভেসে আসে তার মায়ের কণ্ঠ। সে বারবার রেডিও বন্ধ করার চেষ্টা করলেও সেটা নিজে থেকেই আবার চালু হয়ে যায়। একের পর এক এসব অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা পুত্রীকে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে ফেলতে থাকে। বাড়িতে ফিরে পুত্রী দেখে সিপ্তি কোথাও নেই। তাকে খুঁজতে খুঁজতে সে মায়ের ঘরে ঢুকে তার চোখে পড়ে মেঝেতে একটি অদ্ভুত রিচুয়ালের প্রস্তুতি সাজানো আছে। মোমবাতি, চিহ্ন আর মাঝখানে ফাঁকা জায়গা। ঠিক তখনই প্রথমবার পুত্রী তার মাকে স্পষ্টভাবে দেখতে পায়। সারির সামনে এসে পুত্রীকে বলে ট্যারো কার্ড দিয়ে ভবিষ্যৎবাণী চালিয়ে যেতে। পুত্রী ভয়ে দৌড়ে পালাতে যায়, কিন্তু হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তখনই পুত্রী বুঝতে শুরু করে এই কাজ হয়তো তার মা করছে না। সারি ধীরে ধীরে কাছে এসে তাকে নিয়ন্ত্রণ করতে থাকে। ঠিক সেই সময় সেপ্তি পুত্রীর চিৎকার শুনে ঘরে ঢুকে পড়ে, কিন্তু মুহূর্তের মধ্যেই পুত্রী সেপ্তির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গলা চেপে ধরে। কোনো রকমে সেপ্তি ছুটে রান্নাঘরে গিয়ে লুকায়। এই সময় পুত্রী পুরোপুরি শয়তানের নিয়ন্ত্রণে। সে ধীরে ধীরে একটা ছুরি তুলে নেয় এবং সেপ্তিকে খুঁজতে থাকে। সেপ্তি ভয়ে কাঁপতে কাঁপতে ফোন বের করে সাহায্য চাইতে যায়, কিন্তু ফোনের সামান্য নড়াচড়াতেই পুত্রী তার অবস্থান বুঝে ফেলে। ঠিক সময়েই কার্তো এসে পৌঁছায়। সেপ্তির প্রাণ যাওয়ার আগেই সে হাজির হয়। এরপর ডনি পুত্রীকে ধরে রাখে আর কার্তো তার শরীর থেকে শয়তানের শক্তিকে তাড়ানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই পুত্রীর কানের ভেতর থেকে সে মাছিটি বেরিয়ে আসে। ধীরে ধীরে পুত্রীর স্বাভাবিক হয়ে যায়। এরপর কার্তো পুত্রীকে ট্যারো কার্ডগুলো আনতে বলে, কিন্তু আশ্চর্যের বিষয় কার্ডগুলো হঠাৎ করে তার ঘর থেকে উধাও হয়ে যায়। কার্তো জানায় এই বাড়িতে সারি নিয়মিত ভবিষ্যৎবাণী করত। সব শয়তানি শক্তি এই বাড়িকে ঘিরে ঘোরাফেরা করে। সারি মারা যাওয়ার পর আর কেউ তাদের কথা শোনেনি, তাই তারা ক্ষুব্ধ হয়ে উঠেছে। শেষ পর্যন্ত ট্যারো কার্ডগুলো খুঁজে পাওয়া যায়। ঠিক তখনই সারির আত্মা আবার হাজির হয় এবং সবকিছুর জন্য পুত্রীকে দোষ দিতে থাকে। একই সঙ্গে সেপ্তি, ডনি আর কার্তো ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে আসে এবং তারাও পুত্রীকে দোষারোপ করতে থাকে। পুত্রী আতঙ্কে চিৎকার করে ওঠে। কিছুক্ষণ পর কার্তো সব সত্য খুলে বলে। সে জানায় শয়তানরা খুব সামান্য সত্য ফিসফিস করে বলে, কিন্তু তার সঙ্গে হাজারটা মিথ্যা জুড়ে দেয়। কার্তো বলে সে সারিকে অনেকদিন ধরে চিনত। ভবিষ্যৎবাণী শেখার সময় তারা একসঙ্গেই শিখেছিল এবং একই চুক্তিতে আবদ্ধ ছিল। কার্তো আরও বলে অনেকেই ভালো ভবিষ্যৎ বক্তা হতে পারে, কিন্তু সারির মতো খুব কমই হয়, কারণ সারি সরাসরি শয়তানের কাছ থেকেই শক্তি পেত। তবে সেই শক্তির একটা ভয়ঙ্কর মূল্য ছিল। এখন সেই শয়তানরাই পুত্রীকে ভুল পথে চালিত করতে চাইছে, যাতে তার সঙ্গেও নতুন চুক্তি করা যায়। সারি নিজেই একসময় কার্তোর কাছে গিয়েছিল এই শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য। সেই চুক্তি ভাঙতে চাওয়াতেই শয়তানরা ক্ষিপ্ত হয়ে সারিকে হত্যা করে।
কার্তো আরও জানায় এতদিন যে মেসেজগুলো আসছিল সেগুলো সারির ছিল না। ট্যারো কার্ডগুলো ছিল সেই মাধ্যম যার মাধ্যমে শয়তানদের সঙ্গে যোগাযোগ হতো। একমাত্র উপায় এখন হলো কার্ডগুলো সারির কবরেই পুঁতে দেওয়া। এরপর সবাই কবরস্থানে যায়। সেপ্টি আর ডনির গাড়িতেই অপেক্ষা করে। কার্তো আর পুত্রী সারির কবরের কাছে যায়। কবর খুঁড়ে ভেতরের কাঠ সরানোর পর কার্তো বলে যে সে ট্যারো কার্ডগুলো নিয়ে আসতে যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ সারি জেগে ওঠে এবং পুত্রীকে ভয়ানকভাবে তার সঙ্গে থাকতে বলে। পুত্রী হ্যালুসিনেশনে দেখে সে মায়ের পাশে শান্তভাবেই শুয়ে আছে। সারি মেয়ের কাছে ক্ষমা চায়, বলে সে কখনোই পুত্রীকে অবহেলা করেনি, বরং সবসময় তাকে ভালোবাসত এবং তার জন্য গর্ব করত। সে দূরে ছিল হতাশা থেকে নয়, বরং চেয়েছিল পুত্রীর জীবন যেন তার মতো অন্ধকারে না ঢুকে পড়ে। হুঁশ ফিরে আসতেই পুত্রী দেখে শয়তানি সত্তা সারির লাশের ভেতর জেগে ওঠে। তখনই কার্তো সারির কপালে হাত রেখে দোয়া পড়তে শুরু করে এবং অনেক কষ্টে শয়তানকে তাড়াতে সক্ষম হয়। এরপর পুত্রী দ্রুত ট্যারোট কার্ডগুলো সারির কাফনের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর কবর আবার বন্ধ করে দেওয়া হয়। এরপর শেষ দৃশ্যে আমরা দেখি সারির ব্যবহৃত যাবতীয় যা জিনিসপত্র ছিল সব কিছু আগুনে পুড়ে ফেলা হয়, যেন কোনোভাবে শয়তান আর যোগাযোগ না করতে পারে। পুত্রী তার মায়ের সব স্মৃতি পুড়িয়ে একেবারেই ভেঙে পড়ে। আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের মুভির গল্পটি ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।